গভীর রাতে রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করব সেটা, কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং। অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয়। বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে। স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বইলা এই বাড়িকে ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে, প্রচুর মারছে। 3 জন প্রায় মৃত্যু সজ্জায়। প্রকৃত সংখ্যা কত আমরা জানি না। এরপর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ এটা নিয়ে সেলিব্রেট করছে। এর মাঝখানেই সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা করছি স্ট্যাটাস একটা দিয়ে বসছে, কুকুরের লেজ 12 মাসও যদি চুঙ্গায় ঢুকাইয়া রাখেন কুকুরের লেজ সোজা হবে না। জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ কোন জিনিস। ওটা কুত্তার লেজের মতো বাঁকা একটা জিনিসের নাম হলো আওয়ামী লীগ। আবারও মবের সৃষ্টি হলো। এবার প্রাণহানির ঘটনা ঘটলো বলে জানা যাচ্ছে। গতকালকে হাতিয়ার পর এবার আজ গভীর রাতে বড় ঘটনা ঘটেছে, বিশেষ করে প্রাণহানির ঘটনা ঘটেছে এমন খবর শোনা যাচ্ছে। এরকম খবরের মাঝেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। নজর রাখুন আপনার পাশের আন্দোলনে, নজর রাখুন আপনার পাশের বন্ধু সেজে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে তার দিকে নজর রাখুন। বক্তব্য, আলোচনা, কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন কোন জায়গায় আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সে বিষয়টা মনে রাখবেন। আপনার হয়তো আন্দোলন ছিল একদিন, কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে 10 দিন 5 দিন 15 দিন পর্যন্ত করতে চাইবে। ওটাই ষড়যন্ত্র। আমরা সবাই জানি এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুস, এই সোরোস, ক্লিন্টন ফাউন্ডেশন, ওবামা বাংলাদেশে শেখ হাসিনার পতনের পিছনে ওর চক্রান্ত কাজ করেছে। আলবেনিয়াতেও এই বদমাইশি করেছে, নিকারাগুয়াতে বদমাইশি করেছে। বাংলাদেশ নতুন করে উত্তপ্ত। এর মধ্যেই নতুন করে এই বাংলাদেশের যে পতাকা দেখা গিয়েছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষধর সাপ মাথায় ছবল মারে, তার যেমন তাগা বাঁধার কোনো জায়গা থাকে না। এখন ইউনূস সরকারের এই অবস্থা এসে দাঁড়িয়েছে এবং এই শিরে সর্পাঘাতের। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর প্রথমে শিরোনামে দেখেছেন। এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং নিউজ পেয়েছি, সেইগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরব। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই বিষয়গুলো নিয়ে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও কিন্তু আমরা ভিডিওর কোনো একটি প্রান্তে দেখাবো। তাই আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে। রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করব সেটা হয়নি, কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং। অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয়। গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের 2-3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ। কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন, তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন। আমি এখন আর রাগ ঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে অ্যাকিউজ করতে চাই। 6 মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই। যখন দেখছি আমাদের দেশের একটা গণঅভ্যুত্থানের যে সুফল, একটা গণঅভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে, তখন কথা বলতেই হবে। প্রথমত হেডলাইন এরকম, গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত 15। নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তার ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে।
আহতদের নাম আছে এখানে। সিভিল সার্জন বলেছেন 1500 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন, 12-13 জন আহত হয়েছে। যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসি। এখানে দিবাগত রাত 2:30টার দিকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই সময় তারা ছাত্ররাঙ্গা গাজীপুরের নেতা, এই কথাগুলো খুব মন দিয়ে শুনি। শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তারা তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এরপর মার্চ টু গাজীপুর। অনেকগুলো প্রশ্ন হচ্ছে, বয়ানের ভিন্নতা আছে। মানে বলা হচ্ছে, পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে যায়, লুটপাট করতে যায়। খুবই সম্ভব, কারণ গত 2-3 দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন, এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললেও তাকে সুশীল টুশীল বলে, এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোট গালি, আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাতে এটা খুব স্বাভাবিক। হতেই পারে এরা ছাত্র জনতা, আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত ছাত্র জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে। এটাই আশঙ্কার জায়গা ছিল। এটাই 25 নম্বরের ঘটনার পরপরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে, 25 নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন 3-4টা একসাথে ঘটেছে, এরপর পরের দিন ঘটলে এবং সিস্টেম্যাটিকলি ঘটতে যাচ্ছে। এবং এই রকম মবকে উস্কালে আসলে থামানো যায় না। আর ওই যে বারবার বলছি, যাদের প্রতি কন্ট্রোল আছে, যে আপনারা এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে, যে মানুষগুলো ফলো করে, এর বাইরেও আরও মানুষ আছে, নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে, তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন। সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন, ছাত্র জনতা, কারণ সবাই কমান্ড শোনেন নাই। তারা এটাকে লুটপাটের জন্য না, তারা এটাকে মানে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ, মোজাম্মেল হক মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক। সুতরাং সেটা ভাঙা যায়, সেটা লুটপাট করা যায়। মানে ছাত্ররা হলে লুটপাট করলো না, ভাঙলো। আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে, লুটপাট করবে। বাংলাদেশে এখন ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামটাম দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে, সত্যিকার অর্থেই আছে। কয়েকদিন আগে 2 বা 3 দিন আগে উত্তরার একটা থানাতে গিয়ে, কারা করেছেন জানি না, কিন্তু তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতারকৃত ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে। ইভেন রিয়াকশনে পুলিশের লোকজনকে সাসপেন্ড করতে হয়েছে। সো এই নাম দিয়ে এই কাজটা করা যায়, এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন, এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্মে। আমি আবার পাল্টা একটা প্রশ্ন করি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে বক্তব্য, আবারও বলছি, সেটা খুবই অ্যালার্মিং। উনি বলছেন ওনাদের কাছে খবর আসে মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে। ফাইন, ধরে নিলাম কিছু লুটপাটকারী চোর ডাকাত ওটা করছে। তারপর তারা 15-16 জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান। এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছে, আজকে 6 মাস পরেও বলছি। ওনারা কারা ওদেরকে ঠেকানোর? ওনারা কারা? এই যে আপনারা কারা বললে রীতিমতো খুবই রিয়াকশন হয়েছিল। ওনারা কারা আমরা জানি, আমার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষজন কারা আমরা জানি। অসাধারণ রোল তাদের আছে, কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য? বাক্যটা হচ্ছে এটা। 6 মাস পরেও যদি এই পরিস্থিতি, মাঠে এখন তো সেনাবাহিনীও আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন, প্রয়োজনে মিলিটারির সাথে কথা বলেন, সেগুলো ঠেকানো যাবে না? তারা যাচ্ছেন কেন? আবারও বলছি, তারা কারা এটা ঠেকানোর? তারা পুলিশ। মানে ছাত্রলীগ যা করতো এক সময়, যখন বিএনপি নাশকতা করতে পারে তাই আমরা মাঠে লাঠিসোঁটা নিয়ে বসে আছি, তখন এই কথাগুলো খুব বলতাম। আমি এই কথাগুলো আজ আবার বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব পায় নাই। যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে, পুলিশ ছিল না, কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন। ওটুকুকেও যদি আমরা একটু ছাড়ও দিই, তখনও আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল না, কিন্তু তারা গেছেন, কারণ সেনাবাহিনী তখনও ছিল। এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি। আর 6 মাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগন্যাল দেয়। এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা তাদের মতো করে এখন মাঠে কন্ট্রোলের বাইরে যা কেন কিছু করছে, কিংবা মাঠে তাদের এক সময় যে সক্ষমতা ছিল, তারা যেখানে যান পরিচয় দিয়ে যে কোনো কিছু করতে পারেন, প্রয়োজনে ওকে ঠেকাতে পারেন, ওকে থামাতে পারেন, সেগুলো করতে পারেন, সেটা কমে আসছিল বলে তারা এখন আবার মাঠে শক্তি প্রদর্শন করতে শুরু করছেন। মাঠের মধ্যে শক্তি নিয়ে, যে বয়স তাদের, এই অ্যাডভেঞ্চারিজম তাদের ভালো লাগারই কথা, কিন্তু সেটা সবচেয়ে জরুরি কথা। আসল কথা হলো দুটো, সরকারের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে, এটা আস্তে আস্তে আরও খুব ক্লিয়ারলি প্রকাশিত হতে শুরু করেছে। এটাই অ্যালার্মিংয়ের জায়গা। আমি একটা ভিডিও করবো ভারতীয় মিডিয়া কি বলছে না বলছে সেসব নিয়ে, ওখানেও মূলত এটাই আর্গুমেন্ট। এবং লজিক্যালি 6 মাস পর
সারা দেশে এত ওয়াইড স্প্রেড হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেইখানে দাঁড়িয়ে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং আবারও বলি, আমাদের মিলিটারি এখন মাঠে আছে, এটা আমাদের সেনাবাহিনীর প্রতি একটা খুব বড় অপমানসূচক ব্যাপার। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, দে ক্যান ডিসাইড দেমসেলভস, তারা নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারেন যেখানে প্রয়োজন, কিন্তু হচ্ছে না। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে। আর সবচেয়ে জরুরি কথা যেটা, আওয়ামী লীগ পাল্টা পিটুনি শুরু করেছে। এর আগে শুধু গোপালগঞ্জে আমি 3টা ঘটনা নিয়ে ভিডিও করেছিলাম। সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার 5-7 দিনের মধ্যেই। মাসখানেক পর বিএনপির একটা নেতার গাড়ি বহরে হামলা হয়ে একজন মারাও গিয়েছিল, 50 জন আহত হয়েছিল। এবং 2-3 দিন আগে, 4 দিন আগে আওয়ামী লীগের কর্মসূচিতে, সোকল কর্মসূচিতে লিফলেট বিতরণের সময় একজনকে গ্রেফতার করার পর পুলিশের গাড়িতে হামলা হয়েছে। গোপালগঞ্জের ভেতরে কিছু ঘটনা আওয়ামী লীগ পাল্টা রিটালিয়েট করছিল। যেদিন গোপালগঞ্জে হামলা, সেদিন পাবনাতে আবার একজনকে গাড়ি থেকে জয় বাংলা স্লোগান নিয়ে যায়। আমরা খেয়াল করছি, গোপালগঞ্জ ছিল, পাবনায় হয়েছে, গাজীপুরে হলো, এবং এটা আরো ভয়ঙ্কর হলো। 15 জন অন্তত আহত হয়েছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা খুবই চাই গভীরভাবে তাদের কোনো রকম বড় ক্ষতি না হয়ে যাক, তারা বেঁচে থাকুন এবং কোনো রকম মেজর ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে তারা না থাকুন। কিন্তু যতটুকু হয়েছে, আস্তে আস্তে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তার শক্তি দেখাতে পারছে। এই ঘটনাটা ঘটেছে আসলে সরকারের নির্লিপ্ততার কারণে। সরকার তার অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই চালাতে পারছে না, পুলিশ পারছে না। না পারলে আমরা চেঞ্জ দেখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না পারেন ওই জায়গায় অন্য কেউ আসুক, কিন্তু তাকে বা কাউকে সেই দায়িত্ব নিতে হবে, সরকারকে নিতে হবে। এবং না পারলে আর কেউ আসুক। শেখ হাসিনার পুলিশ এই হয়েছে ওই হয়েছে, 6 মাস পরও কাজ করতে পারবে না, হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে এই নির্লিপ্ততাগুলো এই পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর ওপরেও প্রশ্ন তৈরি করছে। আমি প্রায় মাজার ভাঙার ঘটনা বলি, 80টা মাজার ভাঙা হয়েছে। ব্যবস্থা নিলে 80টা মাজার ভাঙা হতো না। ব্যবস্থা মানে প্রেস নোট দেয়া না, আমরা এখন থেকে কিন্তু কঠোর হলাম। এখন থেকে কঠোর হলেও যদি হয়, তার আগের ঘটনাগুলোর ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা নিতে হবে, নেওয়া হয়নি। ফলে পুলিশ আদতে কিছু করবে কোনো কিছু ঠেকানোর জন্য, এটা মনে হয় না। এখন ব্যাপারগুলো দুই পক্ষের কাছে, ছাত্র জনতা বলে যারা তাদেরকে পরিচয় দিচ্ছেন, তারাও মনে করে পুলিশ এভাবে না হলে আমরাই মাঠে পুলিশ হিসাবে থাকছি। আর আওয়ামী লীগ এখন বেশ কিছু জায়গায় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা অনেক কিছু করে ফেলতে পারছেন। কুকুরের লেজ 12 মাসও যদি চুঙ্গায় ঢুকাইয়া রাখেন, কুকুরের লেজ সোজা হবে না। জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ কোন জিনিস। ওটা কুত্তার লেজের মতো বাঁকা একটা জিনিসের নাম হলো আওয়ামী লীগ। যারা চিনেন না, জানেন না, তাদেরকে চিনানোর জন্য, জানানোর জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি গাজীপুরের একটা ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে মুজাম্মেলের বাড়িতে হামলা করেছে ছাত্র জনতা। মসজিদের মাইকে গিয়ে আওয়ামী লীগ বলেছে ডাকাত এসেছে, ডাকাত এসেছে মুজাম্মেল মন্ত্রীর বাড়িতে। তাই জনগণ ডাকাত মনে করে এসে বাড়িটা ঘিরে ফেলে এবং ছাত্র জনতাকে বেদম প্রহার করে। এতে অন্তত 15 জন ছাত্র আহত হয়, যাদেরকে ঢাকায় ইমার্জেন্সিতে 3 জনকে পাঠানো হয়। প্রিয় দর্শক, এই জন্য বলছি যে কুত্তার লেজ 12 মাসও চুঙ্গায় রাখলে সোজা হবে না। আওয়ামী লীগ কখনো বাংলাদেশে সোজা হবে না। তাদেরকে একেবারে বেনিশ না করে আগামী নির্বাচনে যারা কলা খেতে চান, তাদেরকে কলা না আইক্কাউলা বাস খাওয়াবে আওয়ামী লীগ। আইক্কাউলা বাস খাওয়ার জন্য রেডি থাকেন যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চান। আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষিপ্ত জনতা। এই সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। যদি একজন মারা যায়, তাহলে গাজীপুরে কোনো কুত্তা রাখা হবে না। যদি এই 3 জন আহত হয়েছে, যদি এই আশঙ্কাজনকের ভিতরে একজন মারা যায়, গাজীপুর জেলায় যেন কোনো কুকুর বাচ্চা না থাকে। আগামীকাল কুকুরকে শেষ করে ফেলতে হবে। এই জন্য ঘরে ঘরে মা বোনেরা, তরুণ তরুণীরা, আবাল বৃদ্ধ বনিতা একটা করে বাঁশ নিয়ে বের হতে হবে। আর সাথে একটা রড রাখতে হবে। 32 নম্বর থেকে টুকাইয়া নিয়ে আসবেন পুরাতন রড। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে শুক্রবার 7 ফেব্রুয়ারি রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগর শ্রী রামেশ
দক্ষিণখানে মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মসজিদের মাইকে গিয়ে বলা হয়েছে যে মুজাম্মেল হক মন্ত্রীর বাড়িতে ডাকাত এসেছে, তাই সবাই এসে ঘিরে ফেলেছে বাড়িটি। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের মধ্যে হিমেল, নাবিল আহমেদ, মোহাম্মদ হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু বিশ্বাস, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত 12টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদ আখতার বলেন 15-16 জনকে তাজউদ্দিন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। এই জন্যই আমি বললাম যে 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। যদি কেউ মারা যা তাহলে কুত্তালিক গাজীপুরে থাকবে না। কুত্তালিকের নাম মুছে দিতে হবে গাজীপুর জেলা, গাজীপুর মহানগর থেকে। আপনারা রেডি আছেন কিনা? যারা রেডি আছেন কমেন্টস করে লিখে জানাবেন। সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন, তিনি রাত 3টার পরে এই পোস্ট দিয়েছেন। তার মানে কখন নাগাদ যাবেন, সকালে যাবেন না কখন যাবেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারা গেলে পরিস্থিতি আবার কোন দিকে যায় সে দৃশ্য হয়তো আমাদেরকে দেখতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের শুধু চোখ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। গাজীপুরে যেটা ঘটলো, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন এবং আক্রমণ করে সেই বাড়ি ভাঙচুর করলো। ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে 2 জনের নিথর দেহ দেখা গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ ডাকতেও ছাড়ছে না, এরকম অবস্থা। এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এমন ভিডিও চিত্রও দেখেছি। তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে, মিথ্যা প্রলোভনে এসেছে, তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয়। গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন, যিনি ধরা খেয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন, তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন। শাহাদাত নামের একজন সমন্বয়ক, গাজীপুরের সমন্বয়ক, তিনি তাদেরকে আকম মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে, পিকনিক খেতে যাব সবাই, এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন, এমন কথা তার মুখ থেকে শোনা গেছে। গাজীপুরে সদর হাসপাতালে অন্তত 15 থেকে 20 জনকে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে। সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন। সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা দেখব। কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, মবের ধারাবাহিকতায়, 32 নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো। গাজীপুরে আকম মোজাম্মেলের যে প্রভাব, সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি, যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে। তারা যখন বেধড়ক পিটুনি খেয়েছে তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে, আমরা আসছি। তারা যাবেন, তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা। তবে দেশ কি ক্রমে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যে
ঘটনা ভয়ানক ঘটনা। আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে, বিভিন্ন জন বিভিন্ন রকমের আলোচনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে। এই ভিডিওটা যখন করছি রাত 4:15টার দিকে, তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে। অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি। হয়তো তারা সময় নিচ্ছেন কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি। 32 নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতায় সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না বলে অনেকে মনে করছেন, অনেকে লেখালেখি শুরু করেছেন। কারণ 32 নম্বরে যে মব তৈরি করা হয়েছে, সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে, সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে। সেখানে বুলডোজার এসেছে, সরকারি কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন। সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত, সরকার যখন ঠেকাতে পারেনি, সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে। সেই মবকে যদি ঠেকানো হতো, সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত, গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে, সেই তৎপরতা যদি 32 নম্বরে দেখা যেত, তাহলে 32 নম্বরের এত বড় কাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না। আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে, সারা বাংলাদেশে হতে থাকে, আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি, আজকে গাজীপুরে দেখলাম। গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে। এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে, ঠিক সেই সময়ে খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে। আক্রমণ করতে গিয়ে জনতার রোষানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। ময়মনসিংহের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না, কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবরটা নিশ্চিত করেই বলা যায়। সেই খবর বিভিন্ন সোর্সে আসছে, গণমাধ্যমেও খবর হচ্ছে, যেহেতু ছাত্র সমন্বয়করা মার খেয়েছেন এবং তাদেরকে যেভাবে যে ভিডিও ফুটেজগুলো 2-3টা চোখে পড়েছে, স্থানীয়ভাবে যারা রেকর্ড করেছেন ফেসবুকে দিয়েছেন, এরকম ভিডিও যেগুলো চোখে পড়েছে, তাতে তাদেরকে বেধড়ক অমানবিকভাবেই পেটানো হয়েছে এবং তাদেরকে বলতেও শোনা গেছে যে গাজীপুর হচ্ছে আকম মোজাম্মেল এবং আহসানুল্লাহ মাস্টার, এই দুইজনের ভূমি, এই দুইজনের যে আধিপত্য, সেই গাজীপুরে এত বড় সাহস যে সেই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করতে এসেছে। গাজীপুরে এই ঘটনা যখন ঘটলো, আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের প্রতিরোধ গড়ে তোলা হলো এবং বেধড়ক পিটুনি দেওয়া হলো ছাত্র সমন্বয়কদের। এই ঘটনা যখন ঘটলো তখন সারাদিন কিন্তু একটা ব্যাপার খুবই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি একটি জুম মিটিংয়ে সম্ভবত কথাগুলো বলছিলেন, যেখানে তার মুখ থেকে শোনা গেছে যে আর বসে থাকার সময় নেই, এখন হচ্ছে আক্রমণের প্রতিশোধের সময়, এখন আর বসে থাকা যাবে না। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি, আমরা যদি ঠিক না থাকি, তাহলে রাজধানীবাসীরও ঘুম আসবে না, রাজধানীবাসীর ঘুম হারাম হয়ে যাবে। এমন কথা কিন্তু জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গেছে। জাহাঙ্গীর আলমের 5 মিনিট 5.5 মিনিটের সেই অডিও ক্লিপে পুরোপুরি নেতাকর্মীদের উত্তেজিত করার মতো সংলাপ তার মুখ থেকে শোনা গেছে এবং অনেকে আবার মনে করছেন যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো সেটা জাহাঙ্গীর আলমের সেই অডিও ফাঁসের যে উপলক্ষ, সেই উপলক্ষে সেটাকে কেন্দ্র করে সেটাতে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটালো কিনা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক দর্শক, শেষ পর্যন্ত গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা সারা দেশব্যাপী যেন বিস্তৃত না হয়, তার জন্য এখনো সময়। আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোথাও আক্রমণ, এই মব কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তা না হলে গৃহযুদ্ধ আসন্ন, আর সেই গৃহযুদ্ধের মধ্যে আমাদের জীবন আশ্বাস করবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি কারণে গাজীপুরে এই ঘটনাটা ঘটলো, যেটা ধারাবাহিকতা আমরা দেখলাম, যে প্রথমে হাতিয়া, এরপরে গাজীপুর, তারপরে আবার গাজীপুরের সূত্র ধরে ময়মনসিংহ। নজর রাখুন আপনার পাশের আন্দোলনে, নজর রাখুন আপনার পাশের বন্ধু সেজে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে, তার দিকে নজর রাখুন। বক্তব্য, আলোচনা
কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন কোন জায়গায় আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সে বিষয়টা মনে রাখবেন। আপনার হয়তো আন্দোলন ছিল একদিন, কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে 10 দিন 5 দিন 15 দিন পর্যন্ত করতে চাইবে। ওটাই ষড়যন্ত্র। ষড়যন্ত্র এবং আন্দোলন সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আপনি কোনটা করছেন ভালোর জন্য, কোনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এই বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটা 5ই আগস্ট প্রমাণ হয়েছে, 5ই ফেব্রুয়ারিও প্রমাণ হয়েছে। অতএব আমাদেরকে এখন আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। এখন আমাদের একটাই কাজ দেশ গঠন, এখন আমাদের একটাই কাজ মানুষ গঠন, এখন আমাদের একটাই কাজ আগামীর বাংলাদেশ গঠন এবং এই সরকারকে যে কোনো মূল্যে সহযোগিতা করে নির্বাচনের পথে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যাতে কোনো উস্কানিতে পারা না দেই, আমরা যাতে অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি, আমরা যাতে এমন কিছু না করি যেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে ভাবিয়ে তুলবে, ভবিষ্যৎকে নষ্ট করবে, দেশ গঠনে আমাদের সমস্ত জায়গা ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে। আগামীর বাংলাদেশ এই ছাত্রদেরকে গঠন করতে হবে, আগামীর বাংলাদেশ যুবকদেরকে গঠন করতে হবে, আগামীর বাংলাদেশ আওয়ামী মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সকল রাজনীতিবিদদেরকে গঠন করতে হবে। শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তি শেখ হাসিনা পেয়ে গিয়েছেন। একটা পেয়েছেন 5ই আগস্ট আর একটা পেয়েছেন 5ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে এখন আমাদের গঠন করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি জনপদের নিরাপত্তার বিধান আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা বিভিন্নভাবে উচকে দিয়ে বাংলাদেশে একটি সংঘাত ছড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, আগামী নির্বাচন পদ্ধতিতে যাতে দেশ প্রবেশ করতে না পারে সেদিকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায়। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার সকল জুলুম অত্যাচার নির্যাতনের কারণে এদেশের কোনো মানুষকেই আর কোনো অবস্থায় আওয়ামী লীগের পক্ষে একটা শব্দ কিংবা বক্তব্য দেয়া কারো পক্ষে সম্ভব নয়। আওয়ামী লীগকে বাঁচানোর দায়িত্ব এখন আর এই দেশের কোনো মানুষ নিতে পারছে না, নেওয়ার কোনো উপায় নেই। কারণ এমন জুলুম করেছে, এমন অত্যাচার করেছে, এমন নিপীড়ন করেছে, এমন অবৈধ শাসন করেছে যে তাদের পক্ষে যারাই থাকবে তারাই বরঞ্চ আরও বাংলাদেশে আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যায়িত হবে। অতএব সেই আওয়ামী লীগ যখনই মানুষকে উস্কানি দেয়, যখনই বাংলাদেশের ছাত্র জনতাকে কষ্ট দেয়, যখনই 24-এর গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে, স্বভাবতই শেখ হাসিনার বক্তব্যের কারণেই শেখ হাসিনার প্রতি জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে যায়। বাংলাদেশে কোনো মানুষকে বলতে হয় না যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কি বলবেন, কি করবেন, কি করবেন না। জনগণ অটোমেটিক শেখ হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যায়। আমরা দেখেছি 5ই আগস্ট তার বহিঃপ্রকাশ ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, 53 বছরের ইতিহাসে এই প্রথম কোনো একজন শাসকের বাসভবনের উপরে, সেই গণভবনে মানুষ আর মানুষ, সেখানের ভিতরে বাহিরে মানুষের উল্লাস আর উল্লাস, আনন্দ আর আনন্দ, সুইমিং পুলে গোসল আর ভিতরের বাথটবে গোসল কিংবা শেখ হাসিনার বেডরুমে ঢুকে তারা আরাম আয়েশে ঘুমিয়েছেন। এর কারণটা কি? কারণ হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার সকল জুলুম থেকে মানুষ মুক্তি পাওয়ার পরে যে আনন্দ, সেই আনন্দ। গত 2 দিন আগে যখন শেখ হাসিনা বলেছে যে তিনি বক্তব্য রাখবেন, এবং বক্তব্য রাখবেন মানে কি, বক্তব্য রাখছেন ছাত্র জনতার উদ্দেশ্যে, স্বভাবতই ছাত্র জনতাকে খুন করে আবার ছাত্র জনতার উপরে বক্তব্য রাখা, এটা দ্বিচরিত্র এবং খুনি হাসিনার কাছ থেকে জনগণ এবং ছাত্র জনতা এটা প্রত্যাশা করে না। সে কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি 32-এ গিয়েছে এবং যা ঘটার সেটা আপনারা ইতিমধ্যেই সমস্ত জায়গায় দেখেছেন। আজ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি বক্তব্য এবং আলোচনা এদেশের জনগণকে ব্যথিত করে, কষ্ট দেয়। কিন্তু তারপরেও আমার এই বাংলাদেশ, আপনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশকে আমাদেরকে কারো কোনো কুচক্রীদের ষড়যন্ত্রে নস্যাৎ হতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। এই দেশকে নিয়ে বহুত ষড়যন্ত্র চলছে, দেশে বিদেশে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র চলছে। যেমন আপনাদেরকে কয়েকদিন আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে তাবলিগ জামাতের মধ্যেও মানুষ খুন হচ্ছে, খুঁজে দেখবেন ওখানে পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধন কিংবা এই দেশের মধ্যে আওয়ামী লীগের কোনো লোকেরা সেখানে ঢুকে সংঘাত তৈরি করে একটি কেওয়াজ তৈরি করতে চায়। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো নামে হোক, যে কোনো গানে হোক, যে কোনো উপায়ে হোক
সংঘাত সংঘাত সংঘাত, বিশৃঙ্খলা এবং সংঘাতের পরিধি যখন বৃদ্ধি পাবে তখন তারা শান্তি পায়। কারণ ওরা তো এই দেশে নেই, ওরা তো দেশ থেকে পালিয়ে গিয়েছে। ওদের এখন একটাই স্বপ্ন, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়া যাবে না। আমি আপনাদেরকে সত্য বললাম না মিথ্যা বললাম? প্রমাণস্বরূপ আপনারা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্য শুনে আসুন। অনলাইনে বক্তব্য দিয়ে বলে দিচ্ছে, ঢাকাবাসীকে থ্রেট দিচ্ছে যে আজ যদি আমরা আমাদের মুভমেন্ট ঠিক মতো করতে না পারি তাহলে ঢাকাবাসী কেউ ঘুমাতে পারবে না, ঢাকায় নাকি কাউকে আরামে থাকতে দেওয়া হবে না। তার মানে প্রমাণ হচ্ছে ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ওরা এখন লেবাস চরিত্র পরিবর্তন করে ছাত্র জনতার ভিতরে নাম ঢুকানোর চেষ্টা করবে, বিভিন্ন দলের ভিতরে নাম ঢুকানোর চেষ্টা করবে, বিভিন্ন স্বার্থবাদী তা উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হবে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে। রাতের বেলা গাড়িতে হামলা করবে, বাড়িতে হামলা করবে, বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, আপনার কি বলে প্যাগোডা কিংবা আপনার মাজার, এই জায়গাগুলোতে তাদের পরিকল্পিত আক্রমণ হতে পারে। সে কারণে বলছি, আওয়ামী লীগের এই সকল আক্রমণকে প্রতিহত করতে হলে সবার আগে আমাদের এই বাংলাদেশের সকল মানুষকে অধিকার রক্ষার জন্য, দেশবাসীকে শান্ত রাখার জন্য আপনাদেরকে এখন পোলাইট হতে হবে, নরম হতে হবে, ভদ্রভাবে আমাদের শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা যখন আমাদের সাথে যে আচরণ করবে তার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দেব, কিন্তু প্রতিটা সেকেন্ডে নয়, প্রতিটা মুহূর্তে নয়, প্রতিটা ঘন্টায় নয়। আমরা যখন প্রয়োজন তখন দিব, যখন প্রয়োজন নাই তখন আমরা আবার হাত গুটিয়ে সুন্দর করে বসে থাকতে যে পারি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখাবো। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় যুবক তরুণ ভাইরা, আমরা বিজয় পেয়েছি, এই বিজয়কে রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। বিজয় যদি হাত থেকে ছুটে যায় আপনিও কাঁদবেন, বাংলার মানুষও কাঁদবে, এদেশের জনগণও কাঁদবে, এদেশের মানুষের কোনো কল্যাণ হবে না। বিজয় যদি রক্ষা করা যায় আপনার আমার ক্ষুদ্র স্বার্থ ব্যাহতও হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সমগ্র জাতি, সমগ্র দেশ পাবে একটি আলোর দিশা। অতএব আগামীর বাংলাদেশ এই ছাত্রদেরকে গঠন করতে হবে, আগামীর বাংলাদেশ যুবকদেরকে গঠন করতে হবে, আগামীর বাংলাদেশ আওয়ামী মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সকল রাজনীতিবিদদেরকে গঠন করতে হবে। আমরা যাতে কোনো উস্কানিতে পারা না দেই, আমরা যাতে অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি, আমরা যাতে এমন কিছু না করি যেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে ভাবিয়ে তুলবে, ভবিষ্যৎকে নষ্ট করবে, দেশ গঠনে আমাদের সমস্ত জায়গা ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের এখন ফোকাস দিতে হবে দেশ গঠন কেমনে হবে, সরকারকে পরিকল্পনা দিতে হবে। সরকারকে বারবার বলছি যে আপনাদের প্রশাসন, পুলিশ, বিভিন্ন জায়গায় এম্বাসি সহ সমগ্র জায়গায় দেশপ্রেমিক মানুষদেরকে নিয়োগ দান করতে হবে এবং দেশপ্রেমিকদেরকে নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে। তাহলেই হবে আমাদের মূল বিজয়। আসুন, আর কোনো ধরনের সংঘাত নয়, আর কোনো ধরনের মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণ নয়, আর কোনো জায়গায় আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ দেয়া নয়। মনে রাখবেন, আপনি হয়তো প্রথম দিন একদিন 32-এ এসেছেন, কিন্তু দ্বিতীয় দিনের 32 নাম্বার, তৃতীয় দিনের 32 নাম্বারের চেহারা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ওদের স্বার্থবাদী মানুষগুলোকে ওরা হয়তো পাঠাবে, ওরা হয়তো এখানে ষড়যন্ত্র করবে, ওরা হয়তো বিভিন্ন মানুষদেরকে এজেন্ট হিসেবে ঢুকিয়ে ভিন্নভাবে ছবি তুলে প্রকাশ করার চেষ্টা করবে। সে কারণে সতর্ক হতে হবে। আপনার হয়তো আন্দোলন ছিল একদিন, কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে 10 দিন, 5 দিন, 15 দিন পর্যন্ত করতে চাইবে। ওটাই ষড়যন্ত্র। ষড়যন্ত্র এবং আন্দোলন সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আপনি কোনটা করছেন ভালোর জন্য, কোনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এই বাংলাদেশের শেখ হাসিনার গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, সবাই আলোচনা সমালোচনা এখানে দেখিয়েছি। অনেকে কিন্তু অনেক রকম কথা বলে, যার যার মন্তব্যগুলো এখানে প্রকাশ করে, এবং অনেকে বিশেষ করে এইসবের বিপক্ষে কথা বলে। যারা কিনা বিপক্ষে কথা বলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথাগুলো ছেড়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দেয়। এই কথাগুলো আপনারা কান দিবেন না। কিছু কিছু কথা রয়েছে যেগুলো কিন্তু সত্যতা রয়েছে, তাদের কথাতে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বাস্তব কথাগুলো তুলে ধরেছে। সেইগুলোও অনেক কথা আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।